আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। খবর মধ্যপ্রাচ্য নিয়ে একটার পর একটা ভয়ানক আসছে। ইরান তার মিত্রদেরকে নির্দেশ দিয়েছে আমেরিকাকে চারদিক থেকে ঘিরে ফেলার জন্য। ইয়েমেনের হুতিদেরকে বলা হয়েছে বাবুল মান্দাফ বন্ধ করে দিতে, এবং সেখানে হুতিরা জাহাজ ভর্তি করে কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়েছে। বলা হয়েছে ইয়েমেনের মিসাইল এবং ড্রোন রেডি, যে কোনো সময় বাবুল মান্দাফ বন্ধের ঘোষণা আসতে যাচ্ছে। ইরানের পক্ষ থেকে হিজবুল্লাহকেও নির্দেশ দেওয়া হয়েছে বড় আক্রমণের প্রস্তুতি নিতে। পাশাপাশি ইরাক থেকে ইসলামিক রেজিস্ট্যান্স যারা আছেন তাদেরকেও একইভাবে ইরানের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়ে গেছে। অর্থাৎ একটা বড় যুদ্ধের দিকে পৃথিবী হেঁটে যাচ্ছে। দর্শক, আরো অনেকগুলো খবর আছে কোন দিকে যেতে পারে শেষ পর্যন্ত, এবং আমেরিকা ইরানে আক্রমণ করে পুরো আরবের মধ্যে যে ধ্বংসস্তূপে রূপ দিয়েছে, বিশেষ করে কুয়েত, বাহরাইন, সেই দেশগুলোতে এখন জরুরি অবস্থা জারি হয়ে গেছে। তাদের পানি শোধনাগার পর্যন্ত ধ্বংস করে ফেলেছে ইরান আক্রমণ চালিয়ে। চলুন আমি আপনাদেরকে ধারাবাহিক খবরগুলো দেওয়ার চেষ্টা করছি। যুক্তরাষ্ট্র টানা ষষ্ঠ রাতের মতো আজকে তারা ব্যাপক আক্রমণ করে। সে আক্রমণে ইরান জানিয়েছে তাদের 8 জন নিহত, 20 জন আহত হয়েছে। এটি ছিল আমাদের লাস্ট লাইভের আপডেট। দক্ষিণ ইরানের কর্মকর্তারা জানিয়েছেন যে সেতু, বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র এবং রেল স্টেশনকে টার্গেট করে, অর্থাৎ বেসামরিক এই স্থাপনাগুলোকে টার্গেট করে আমেরিকা হামলা করেছে। পাশাপাশি ইরানের সেনাবাহিনী জানিয়েছে তারা বাহরাইন, জর্দান, কুয়েত, কাতার এবং সিরিয়া সহ আরব আমিরাত সহ আরো কয়েকটি জায়গায় অ্যাটাক চালিয়েছে, আক্রমণ চালিয়েছে। মোট 6টি দেশে, আরবের 6টি দেশে আজকে ইরান হামলা চালিয়েছে। এর মধ্যে সৌদি আরব এবং বাহরাইনের একটি সংযোগ সেতু ধ্বংস করেছে বা ক্ষতিগ্রস্ত করেছে দাবি করা হয়েছে। এবং আরব আমিরাত তাদের তেল উৎপাদন বন্ধ করে দিয়েছে, তাদের অনেকগুলো মার্কিন প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে তালা ঝুলিয়ে তাদেরকে সরিয়ে দিয়েছে, কারণ আরব আমিরাতেও অ্যাটাক হয়েছে। সবকিছু মিলে যে আমেরিকা ইরানকে ধ্বংসের ঘোষণা দিয়েছে, বিভিন্ন জায়গা থেকে তারা পালাতে শুরু করেছে ইরানের আক্রমণের ধার বাড়ার সঙ্গে সঙ্গে। দর্শক, লেটেস্ট আপডেটে আরো কিছু খবর বলা হয়েছে যে কাতারের ভেতরেও ব্যাপক অ্যাটাক হয়েছে, এবং কাতার তার ভূখণ্ড, উপসাগরীয় সমূহ সহ জর্দানের উপর ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলছে যে কাতারের এক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এই হামলাগুলো লক্ষ্য ছিল রাষ্ট্র সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার চরম লঙ্ঘন। ইরানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছে এবং আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ ও সুপ্রতিবেশী সুলভ নীতির স্পষ্ট লঙ্ঘন। এটা কাতার ইরানকে উদ্দেশ্য করে বলছে যে তারা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের আইন অমান্য করছে এবং সুপ্রতিবেশীর যে লক্ষণ সেটাকে স্পষ্ট লঙ্ঘন করেছে। কাতার তার বিবৃতিতে আরো বলছে যে এই হামলায় এর পরিণতির জন্য ইরানকে সম্পূর্ণ আইনগতভাবে দায়ী করে এবং তার সার্বভৌমত্ব ও নাগরিকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের 51 অনুচ্ছেদ অনুযায়ী জবাব দেওয়ার পূর্ণ অধিকার ব্যক্ত করবে। অর্থাৎ জাতিসংঘে বিচার জানাবে কাতার। এগুলো কিছু না, কাতারের সাথে আন্ডারস্ট্যান্ডিং করা আছে। কাতারও তাদের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় নিয়োজিত সহযোগী দেশগুলোর প্রতি সংহতি প্রকাশ করেছে এবং সকল সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করা, পরিস্থিতি আরো উত্তপ্ত হওয়া থেকে বিরত থাকা, আন্তর্জাতিকভাবে সংলাপ ও সমালোচনায় ফিরে আসে এবং পূর্বে সম্পাদিত কূটনৈতিক বোঝাপড়া মেনে চলার আহ্বান জানিয়েছে। আমি কাতার সম্পর্কে আপনাদের একটা গোপন তথ্য দেই। কাতারে যে ইরান হামলা করে, এটা কাতারের সাথে আন্ডারস্ট্যান্ডিং করেই করে। কাতার বলে দেয় তুমি মারো, আমি এই কথা বলবো কিন্তু তুমি মারো, কারণ আমেরিকা মার খেয়ে লাল হয়ে গেলে আমার লাভ। কারণ এই কাতার আর পাকিস্তান মিলেই আমেরিকা ইরানের মধ্যস্থতা করেছে। তো ইরানের সংগত কারণে কাতারে আক্রমণ করার কথা না। কাতার চাইছে আমেরিকা যেন কাতারের ঘাঁটি ব্যবহার না করে, কিন্তু এরা ছোট দেশ, আমেরিকাকে নিষেধ করলে গিয়ে না করলে এরা পাত্তাই দেয় না। যেমন সৌদি আরব ভয় পেয়ে গেছে, এখন সৌদি আরব তার ভূমি, আকাশ, স্থল, জল কিচ্ছু ব্যবহার করতে দেয় না আমেরিকানদের ইরানের বিরুদ্ধে। তারপরে আরো কয়েকটি খবর আসছে এরকম যে আমি আপনাদেরকে মেহের নিউজের একটা রিপোর্ট আলোকে আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি।
ইরানের পক্ষ থেকে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেখান থেকে মানে ইরানের গণমাধ্যমের কম্পাইল তথ্যটা দিচ্ছি। আইআরজিসি পশ্চিম এশিয়া জুড়ে ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এটা আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, তারা পশ্চিম এশিয়া জুড়ে ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে, যার লক্ষ্যবস্তু হিসেবে সিরিয়ায় অবস্থিত একটি মার্কিন বিশেষ অভিযান কমান্ড সেন্টার, ওমানে অবস্থিত আমেরিকান রাডার সাইট এবং কুয়েতের অস্ত্রাগার ও লঞ্চারগুলোকে চিহ্নিত করা হয়েছে। সিরিয়াতে তারা মার্কিন একটি বড় কমান্ড সেন্টার ধ্বংস করে দিয়েছে, যেখানে প্রচুর সংখ্যক আমেরিকান সেনা আছে বলে দাবি করা হয়েছে, এবং ওমানে আমেরিকার রাডার সাইট ধ্বংস করে দিয়েছে ওমানে। এটি হলো ওমানের কথা তারা বলছে। পাশাপাশি কুয়েতের অস্ত্রাগার এবং সেখান থেকে যে মিসাইল বা আক্রমণগুলো চালানো হয় সেগুলোকে ধ্বংস করা হয়েছে। এটা লেটেস্ট আপডেট, মানে আবার ওমানে ঢুকে গেছে ইরান, এতদিন ওমানে করেনি, আবার আজকে করছে। শুক্রবার এক বিবৃতিতে আইআরজিসির কর্মকর্তারা জানিয়েছেন, অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত অভিযানে একটি রাডার ব্যবস্থা, বেশ কয়েকটি বিশেষ অভিযানে হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। আমেরিকান অ্যাটাকিং হেলিকপ্টারের কথা বলা হচ্ছে, ধ্বংস করা হয়েছে, এবং বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত হওয়ার দাবি করছে ইরানের গণমাধ্যম। বিপুল সংখ্যক শব্দটা আবার খেয়াল করবেন, ইরানের গণমাধ্যম বলছে বিপুল সংখ্যক ওই দখলদার সেনা ওপারে চলে গেছে। এতে আরো বলা হয় যে দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর ইরান শহরের নিকটবর্তী বাম্পুরে সেনাবাহিনীর ৩৮৮তম ব্রিগেড গ্যারিসনে বুধবার মার্কিন বিমান হামলায় শহীদ হওয়ার ৭ জন নিরীহ ইরানি সৈন্যদের রক্তের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। এবং তারা বলছে যে আমাদের সাহসী যোদ্ধারা হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে। যতদিন মার্কিন যুক্তরাষ্ট্র তার দুষ্টমি চালিয়ে যাবে, ততদিন এই অঞ্চল থেকে এক ফোঁটাও তেল গ্যাস রপ্তানির অনুমতি দেয়া হবে না। এতে জোর দিয়ে বলা হয়েছে তাতে যত কিছু করতে হয় ইরান করবে। অর্থাৎ যতদিন আমেরিকা এখান থেকে চলে না যাবে এবং ইরানকে স্বীকৃতি না দেবে, ততদিন এই হরমুজ থেকে সব রকম জ্বালানি না সব রকম সব পণ্য, সকল জাহাজ পৃথিবীর যে দেশেরই হোক সব বন্ধ, আর এখান থেকে চলাচল করতে পারবে না। এবং বলা হচ্ছে যে ইরান আরো বলছে যে তারা মার্কিন আক্রমণের প্রতিশোধ হিসেবে পাল্টা আক্রমণ করছে বারবার। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর যে হামলাগুলো করছে সেই ধারাবাহিকতা রক্ষা করে তারা আক্রমণ করছে। এদিকে ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা বলছেন, আমাদের কৌশলগত হিসাব নিকাশ একটু ভিন্ন। তেহরান থেকে দক্ষিণে সমগ্র ইরান একটি অখণ্ড সত্তা। শুক্রবার একটি পোস্টে মার্কিন এক জেনারেল বলেন, পুরো ইরানকে রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী বা আইআরজিসি বা তাদের আকাশ বা স্থল জল পথের বাহিনীগুলো, অর্থাৎ নৌ বিমান সব বাহিনী সর্বদা প্রস্তুত আছে। দক্ষিণ উপকূল এবং হরমুজ প্রণালীতে শান্তি ফিরে না আসা পর্যন্ত ইরানের বিভিন্ন প্রান্ত থেকে শত্রুর বিরুদ্ধে আমাদের কার্যকর ও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে চালানো হামলা অব্যাহত থাকবে। এবং তিনি ব্রিগেডিয়ার জেনারেল মুসাবি আরো সতর্ক করে বলেন, আইআরজিসি অপারেশন নাসর 2 15তম ধাপে আমেরিকাকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য গালফ কান্ট্রির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টার্গেটে আক্রমণ চালায় এবং তাদের মহাকাশ বাহিনী কাতারে অবস্থিত মার্কিন আল উদেদ বিমান ঘাঁটির বিরুদ্ধে একটি তীব্র প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। আইআরজিসি জানিয়েছে যে এই অভিযানে একটি দূরপাল্লার রাডার ব্যবস্থা ও বেশ কয়েকটি মার্কিন আকাশপথে জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস করা হয়েছে। রিফুয়েলিং ট্যাঙ্কারের কথা তারা বলছে, যেগুলো ইরান ধ্বংস করে ফেলেছে। ইরানি বেসামরিক নাগরিক ও অবকাঠামোর উপর হামলা হলে আবারও এর কঠোর জবাব দেওয়ার ঘোষণা করা হয়েছে সেই মুসাবির পক্ষ থেকে, অর্থাৎ সামরিক কর্মকর্তার পক্ষ থেকে। অন্যদিকে আরেকটি খুব চমৎকার বক্তব্য আসছে ইরানের পক্ষ থেকে। আজ তেহরানে জুমার নামাজের খুতবায় হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাভেদ আল আলী আকবরী বলেন যে তিনি ইরানের একজন শীর্ষ স্কলার, গুরুত্বপূর্ণ ব্যক্তি ইরানের জন্য। ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিকে হত্যার প্রতিশোধমূলক অভিযান শুরু হবে এবং এই হত্যাকাণ্ডের সকল পরিকল্পনাকারী, অপরাধী এবং সহায়তাকারীদের সরাসরি বিচার হবে শাস্তির মাধ্যমে। নতুন করে আবার শাস্তির বিষয়টি আজকে জুমার খুতবায় তিনি আলোচনায় আনেন। অপরাধীদের বিচারের আওতায় আনতে এবং হত্যাকারীদের শাস্তি দিতে তিনি একটি বহু পর্যায়ের প্রক্রিয়ার রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, এই কৌশলের মধ্যে রয়েছে মার্কিন আঞ্চলিক সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করে সম্পূর্ণ আমেরিকান
প্রত্যাহারে বাধ্য করা, অর্থাৎ আমেরিকার যতগুলো ঘাঁটি আছে আরব দেশে সেখানে আক্রমণ বা প্রতিঘাতের মাধ্যমে এখান থেকে আমেরিকাকে তাড়ানো, গালফ থেকে আমেরিকাকে তাড়ানোর মাধ্যমে তারা খামেনির হত্যার রক্তের বদলা নেবে, এখানে আমেরিকাকে থাকতে দেবে না। দ্বিতীয় বিষয় তিনি বলছেন পশ্চিম এশিয়া থেকে ইসরায়েলি শাসনের অবসান ঘটানো এবং পরিশেষে যুক্তরাষ্ট্রের বিশ্ব পরাশক্তির মর্যাদার অবসান ঘটানো, অর্থাৎ পশ্চিম এশিয়া থেকে ইসরায়েলের পুরো শাসন ব্যবস্থা, তার যে খবরদারি, এটার অবসান ঘটাবে তারা। পাশাপাশি যুক্তরাষ্ট্র যে তার পরাশক্তির তকমা, সেই মর্যাদা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে দেবে তারা এই লড়াইয়ের মাধ্যমে, অর্থাৎ এর মাধ্যমে তিনি বোঝাচ্ছেন যে আমরা তার উত্তম জবাব দিতে প্রস্তুত আছি। দর্শক, এখন কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আবার একটু রিভিউ করে শোনাচ্ছি। ইরান এই মুহূর্তে তার যে মিত্র আছে হুতি, তাদের বলছে বাবুল মান্দাব বন্ধ করে দাও। বাবুল মান্দাবে হুতিরা মিসাইল এবং ড্রোন রেডি করে ফেলছে, যে কোনো সময় শুনবেন অ্যাটাক। ইতিমধ্যে কয়েকটি জাহাজে করে বাবুল মান্দাবে থেকে হুতি বাহিনী কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় মুভ করেছে, এই খবরটি আন্তর্জাতিক গণমাধ্যম প্রচার করেছে। এবং হরমুজ প্রণালীতে একাধিক জাহাজকে টার্গেট করে ইরান আজকেও হামলা করেছে, অর্থাৎ আমেরিকার পথ দেখানোর পথে যারা এগুচ্ছে তারা ইরানের আক্রমণের শিকার হচ্ছে। এখন অনেক জাহাজ যেতে চাচ্ছে না, ইরান তাদেরকে সরাসরি বলছে যে আসবে সেই মাইর খাবা, এখন আর কোনো ছাড়াছাড়ি নেই। সিরিয়াতে অ্যাটাক করে প্রচুর সংখ্যক ওপারে পাঠিয়েছে, এই বিষয়টিও আসছে। পাশাপাশি ইরানের যত মিত্ররা আছে, হিজবুল্লাহ, হুতি, ইসলামিক রেজিস্ট্যান্স মানে ইরাক, লেবানন এবং ইয়েমেন, প্রত্যেকটি ফ্রন্টের মুজাহিদদেরকে প্রস্তুত করেছে ইরান এবং তাদেরকে বলছে যে কোনো সময় আমরা সবুজ সংকেত দেবো, তোমরা স্ট্যান্ড বাই থাকো, যুদ্ধের জন্য স্ট্যান্ড বাই। একসঙ্গে পুরো চারদিক থেকে আমেরিকাকে ঘিরে এখন অ্যাটাকের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি ইরান তার ভয়ঙ্কর মিসাইলগুলো 16 ধাপে এসে প্রস্তুত করেছে, বলছে তারা আজ রাতে আমেরিকার আক্রমণের মাত্রার আলোকে নতুন ধাপের অভিযান পরিচালনা করবে। এবং আমেরিকা যদি ইরানের কোনো বেসামরিক স্থানে টার্গেট করে, আজকে আরবের বহু গুরুত্বপূর্ণ ব্রিজ এবং তাদের গ্যাস, পানি এবং বিদ্যুৎ কেন্দ্র উড়ে যাবে। ইতিমধ্যে কুয়েতে জরুরি অবস্থা জারি করা হয়েছে, তাদের বিদ্যুৎ ব্যবস্থার উপর হামলা করা হয়েছে, কুয়েতে তাদের পানি শোধনাগারে হামলা হয়েছে। যদিও কুয়েতের পক্ষ থেকে বলা হয়েছে ইরান যতগুলো অ্যাটাক করেছে তারা প্রত্যেকটা অ্যাটাক প্রতিহত করেছে, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, পরক্ষণে তাদের আরেকটি খবরে দেখলাম কুয়েতের বা আরবের অন্যান্য আউটলেট থেকে যে খবরগুলো পেলাম, সেখানে বলা হলো যে কুয়েতের সেনা প্রধান হাসপাতালে ছুটে গেছেন আহত সেনাদের দেখতে। দুটো দুই রকম হয়ে গেল না? কুয়েতের সেনা প্রধান হাসপাতালে গেছেন কুয়েতের সেনাদের দেখতে, ইরান বলছে তারা মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে অ্যাটাক করেছে। প্রশ্ন হলো মার্কিন ঘাঁটিতে কুয়েতের সেনারা কি করছিল? এক, কুয়েত যদি বলি থাকে যে আমরা সকল আক্রমণ বা ড্রোন বা মিসাইল ইন্টারসেপ্ট করেছি, তাহলে এরা আহত হলো কি করে? বাহরাইনে একই অবস্থা, জর্দান বলছে যে আমাদের উপর আক্রমণ করো না তোমরা, আমরা আমেরিকাকে তোমাদের আক্রমণের জন্য ভূমি ব্যবহারের অনুমতি দেইনি, কিন্তু জর্দান থেকে আক্রমণের খবর ইরান পেয়েছে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে। কাতারের আল উদাইদ ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে ইরানের মিসাইল এবং ড্রোন। আমেরিকা আবারও ভরকে গেছে, আজ রাতে আমেরিকা বড় ফেজে আবার ইরানের আক্রমণের ঘোষণা দিয়েছে। পাশাপাশি ইরান তার প্রতি উত্তরের জন্য তার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে, অর্থাৎ মধ্যরাত হলেই আমেরিকা আবার তার নতুন চেহারা দেখাবে এবং সকালের আগ দিয়ে ইরান আবার পাল্টা জবাব দেবে। সবচেয়ে আতঙ্কের ব্যাপার, আরবরা এখন যে ভয়টি পাচ্ছে, এই যুদ্ধে এবার ইরান আরবের বেসামরিক টার্গেটে হিট করতে যাচ্ছে, এটা ইরানের ঘোষণা চলে আসছে। ইরান বলছে যে দেশগুলো আমেরিকা আক্রমণ করবে, যে দেশগুলো ব্যবহার করে, আমরা আর আমেরিকান শুধু ঘাঁটি টার্গেট করব না, কারণ আমরা আমেরিকান ঘাঁটি টার্গেট করার ফলে এই আরব দেশগুলো মনে করছে আমাদের তো আর কিছু না, আমেরিকাকে মারছে ইরান, কিন্তু এখন আমাদের দেশের যেহেতু বেসামরিক স্থাপনায় আক্রমণ আসছে, আমরা আরবকে আর টিকে রাখতে দেব না, আমরা আরবকে মাটির সাথে এখন মেশাবো। প্রতিদিন আরব এখন নতুন করে দুঃস্বপ্ন দেখবে। ইরান বলছে যে আরবের কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা বাকি থাকবে না এখন, যদি আরব আমেরিকা টুটি চেপে না ধরে। এখন আরবকে প্রতিদিনই বড় হামলার মুখে পড়তে হবে। অর্থাৎ স্পষ্ট বার্তা,
আরব একটা মহা বিপর্যয়ের দিকে যাচ্ছে এখন। ইরান তার ভয়ঙ্কর আক্রমণের সিদ্ধান্ত নিয়ে ফেলছে, আজকে আক্রমণ করেছে, শুধু সিদ্ধান্ত না, আজকে গুরুত্বপূর্ণ অনেকগুলো আরব মানে কি বলবো আপনার বেসামরিক স্থাপনায় ইরান আক্রমণ চালিয়েছে। তবে আগামীকালকে আমেরিকার আক্রমণের উপর ডিপেন্ড করে ইরান আরো বড় রকম অ্যাটাক চালাতে যাচ্ছে। আমরা এটুকু বলতে পারি, আরবের উচিত এখনই আমেরিকাকে নিবৃত করা। যদি আরব আমেরিকাকে নিবৃত্ত করতে না পারে, এই সাজানো গোছানো আরবটা ধ্বংস হয়ে যাবে, যেটা ইসরায়েল চায়। ইসরায়েল চায় মুসলমানদেরকে শেষ করে ফেলুক, আর সে বেকুব মুসলমানরা সেই কাজটি করছে। আবার বাংলাদেশের কিছু আছে আমাদের গাছবলদ, তারা এটাকে খুব ভালোভাবে সমর্থন করে। তারা আবার ইদানিং আমাদেরকে, আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি কেন, এটা করি কেন, এই জন্য আমাদেরকে ইহুদিদের দালাল বানাইছে। এইসব মূর্খদেরকে নিয়ে বাংলাদেশটা আসলে কি করব, অবাক লাগে। এই দেশটা আসলে শিক্ষিতের চেয়ে মূর্খ বেশি। এই দেশে ধর্ম চর্চার চেয়ে ধর্মকে নিয়ে বেশি শয়তানি চলে বাংলাদেশে। যে মানুষগুলো এই কথা বলছেন তারা পৃথিবীতে কোনো দেশে কোনোদিন সফর করেন নাই। বাংলাদেশে একজন নবী আসে নাই, একজন সাহাবীর পা পড়ে নাই, কিন্তু এই দেশে সবচেয়ে বেশি মাসলাত দেয় মানুষ। এই দেশে সবচেয়ে বেশি আলেমদের মধ্যে বিভাজন আছে। দেখবেন এই দেশের আলেমরা এক টেবিলে বসতেই পারে না, একসাথে নির্বাচনও করতে পারে না, অথচ তাদের অনুসারীরা আমাদেরকে কাফের ঘোষণা করে ফেলছে। যারা এসব বলবেন তাদেরকে বলবো, বিনয়ের সাথে আমার ভিডিও দেখার দরকার না। আমি ভিউ বিজনেস করি না, আমি খবরের মানুষ, খবর দেই। এই চ্যানেল দিয়ে আমার পেট চলে না, এছাড়া অনেক গুরুত্বপূর্ণ কাজ আমার আছে। আমি একটা শিক্ষিত জাতিকে চাই যারা আমার খবরে থাকবেন, যারা খবর বোঝেন। আমার এই চ্যানেলে আলহামদুলিল্লাহ প্রচুর ভাইদের পাচ্ছি যারা পৃথিবীর সম্পর্কে অবগত। তাদের কমেন্ট দেখলে আমি বুঝতে পারি আন্তর্জাতিক খবর, দেশের খবর তারা অনেক বেশি জানেন, কিন্তু কোত্থেকে জানি ছিটে ফোটা কিছু আসে। তাদের কমেন্ট পড়লে মাঝে মাঝে ডিমোরালাইজ হয়ে যায় যে কাদের জন্য কথা বলি, এরা কি আমার দর্শক? প্রতিটা মানুষই চায় আমি আমার কথাগুলো বলে যাই, আমি কোনো পক্ষে কথা বলি না, আমার বিবেক বুদ্ধি অনুযায়ী আমি কথাগুলো বলে যাই, এবং সেখানে আমার কাছে তথ্য প্রমাণ যেটা আছে তার আলোকে বলি। কখনো যদি ভুল হয় সেটার অবশ্যই ভুলের জন্য আমার দুঃখ প্রকাশ করতে হবে। খেলার জন্য কাকে সাপোর্ট করলাম, কালকে খেলা শেষ, তো কি হবে? আপনি ফেসবুক ইউজ করছেন, ইউটিউব ইউজ করছেন, এগুলো কাদের? ইহুদিদেরই তৈরি। সেটা পারবেন, সেটা জায়েজ, কাউকে হার্ট করার জন্য বলছি না। খেলা খেলা, এই খেলা কিচ্ছু আসবে না, আপনি সাপোর্ট করলে কি না করলে কি। ফিলিস্তিনি সাপোর্ট করে, ইরান তো আর্জেন্টিনা সাপোর্ট করে ব্যাপক আকারে, তো যারা যুদ্ধ করছে তারা সাপোর্ট করছে না। আপনি আমি কে? আপনি যাবেন ফিলিস্তিনে? আপনি ইরানের সাহায্যে কি করছেন বলেন? ওইসব বলে লাভ নাই। ইসলামকে আপনার পকেটে ঢুকায়েন না। ইসলাম আল্লাহ বা আল্লাহর নবী শুধু মুসলমানদের না, পুরো বিশ্ব জাহানের। আপনি যদি তাদেরকে দাওয়াতের জন্য আহ্বান না করেন, বাংলাদেশের ব্যাপক আর্জেন্টিনার ভক্তদের কারণে পুরো আর্জেন্টিনা এটাকে সেকেন্ড হোম বলা শুরু করছে। আপনি মানুষের কাছে দাওয়াত দিবেন কিসের আলোকে? আল্লাহ রাসূল মানুষের কাছে দাওয়াত দিচ্ছেন কি মুসলমানদের কাছে, না খ্রিস্টান ইহুদিদের কাছে গেছে? আপনি তাদেরকে কাফের মুশরিক বলে ত্যাগ করলে আপনি কাদের কাছে দাওয়াত দিবেন? তাবলীগে গিয়ে ওই একজন মুসলমান আরেকজন মুসলমানকে দাওয়াত দিবেন? এটা কি সিস্টেম? আপনাকে অনেক জায়গায় যেতে হবে, আপনাকে ভালো গীতিকার হতে হবে, শিল্পী হতে হবে, খেলোয়াড় হতে হবে, অনেক কিছু হতে হবে, দাওয়াত দেন। স্পেনের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্সেশন যাকে বলা হয়, কে বলেন? একটা তরুণ, 18-20 বছরের বয়স, তার দুর্দান্ত ড্রিবলিং করে, দেখছেন না? বাচ্চা একটা ছেলে, মুসলিম। একদিন সে হবে আমাদের অ্যাম্বাসেডর, একদিন সে হবে আমাদের পুরো পৃথিবীতে মুসলিম পরিচয়ের অনেক বড় একটা আইকন। ওজিলের নাম শুনছেন? তাকে জার্মান বের করে দিচ্ছে, তুরস্ক তাকে অ্যাকসেপ্ট করছে। অনেক বিষয় আছে। মুসলমানদের হিকমতের বিকল্প নেই। হিকমত মুসলমানদের সবচেয়ে বড় শ্রেষ্ঠ পথ। এই জন্য অনেককে আপনারা বুঝে শুনে তকমা দিবেন, ধুম করে বলবেন তুই একটা প্যান্ট পরছে, শার্ট পরছে, তুই কাফের। বলার সঙ্গে সঙ্গে আপনি কাফের হয়ে গেছেন। আগে আপনাকে আবার ঈমান আনতে হবে নতুন করে, বুঝেন নাই? আমরা যারা অনেক দেশ সফর করি, আমাদের অনেক আইডেন্টি বহন করতে হয়। আমাদের ভিডিওগুলো এয়ারপোর্টে যখন আমরা যাই, আমাদের চেক করা হয়, দেখা হয়, বলা হয়, ইমিগ্রেশন আটকানো হয়। দেখে আমাদের এই কথাগুলোর মধ্যে আমাদের ইলিয়াস অনেক বড় বিপদে আছে। ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে, ইসকনের বিরুদ্ধে কথা বলে সে কয়েক দফা আমাকে বলছে, ভাই আমাকে আমেরিকা ছাড়তে হতে পারে, ভিন্ন দেশে যেতে পারি। আমি তাকে তুরস্কের জন্য
প্রস্তাব দিচ্ছি এবং তুরস্কের সরকারের সাথে আমি কথা বলছি নিজে ব্যক্তিগতভাবে যেন ইলিয়াস আসতে পারে সেখানে। কারণ তার বাচ্চারা আমেরিকান, ইলিয়াসের স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে, অনেক রকম, এগুলো পার্সোনাল বিষয় বলতে চাই না। এই কথা বলার জন্য অনেক প্রবলেম হয়, আমরা চাইলে অনেক কিছু করতে পারি না, আমাদের অনেক জিনিস না চাইলে করতে হয়। কারণ সোশ্যাল মিডিয়ায় কথাগুলো আমি পৃথিবীব্যাপী দেখে, একটা ইউরোপীয় দেশের ইমিগ্রেশনে দাঁড়ালে ওরা এগুলো সব দেখে ফেলে, আটকে দিবে, কিচ্ছু করার নেই। অতএব হিকমত অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। আমি কাউকে আঘাত করার জন্য কথা বলি না, আমি আলেমদেরকে সর্বোচ্চ সম্মান করি। দেখবেন আমি কোনো ইসলামী দলের বিরুদ্ধে কখনো কথা বলি না, আমার মুখ থেকে কখনো শুনবেন না। সবার প্রতি আমার শ্রদ্ধা আছে, শুধু চাই সবাই এক টেবিলে আসুক, এটাই আমার দাবি। আপনার চরমনের বড় বড় স্কলাররা আমার সাথে পার্সোনালি কথা বলেন, মাসুম এই কথাটা একটু বলবেন। জামাতের অনেকেই নক করেন, খেলাফতের অনেকে নক করেন, এই আলেম সমাজ হেফাজতের ভাইরা আমাদের সাথে যোগাযোগ করেন। মাসুম আমাদের ঐক্যের প্রয়োজন, কিন্তু আমরা যখন কথাগুলো বলি অনেকে আপনি তো ওই দল করেন, আমি ব্যক্তিগতভাবে কোনো দলকে পছন্দ করতে পারি কিন্তু দলের প্রচার করি না। আশা করি আপনারা আমার বক্তব্য খুব স্পষ্ট বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে আমার আর কিছু করার নেই, আমাকে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ। এই যে এক ভাই লিখছে, আর্জেন্টিনায় 40 লক্ষের উপর মুসলিম বাস করে, তারা শান্তিতে বাস করে। আর্জেন্টিনা কিন্তু প্রচুর মুসলিম আছে, 40 লক্ষ না আরো কম, কিন্তু সেখানে মুসলমানদের স্বাধীনভাবে চলার অধিকার আছে। মুসলমানদের জন্য সৌদি আরবের বড় বড় কমিউনিটি তৈরি করা হয়েছে। এইসব দেশে ইসলাম প্রচারের কাজ চলছে। ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনায় মুসলিম বেশি, জানেন? প্রেসিডেন্ট ইসরায়েলের পক্ষে, তাতে কি? হাসিনা তো ভারতের পক্ষে ছিল, আমরা কি ভারতের পক্ষে? এই প্রশ্নের উত্তর বোঝেন আপনারা কেউ? শেখ হাসিনা ভারতের পক্ষে ছিল, আমরা কি ভারতের পক্ষে? আমরা তো চরম ভারতের ডট ডট ডট। তো প্রেসিডেন্ট কোন পক্ষে, প্রধানমন্ত্রী কোন পক্ষে, সেটা বড় কথা না, ওই দেশ মুসলমানদের জন্য ক্ষতিকারক কিনা সেটা আসল কথা। আল্লাহ হাফিজ।